হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তবে আমার চ্যানেলের অবস্থা বেশি ভালো না, কারণ তোমরা সাপোর্ট করো না। ভিডিও পুরোটা দেখো না, লিঙ্কে কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করো না। যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আসলে আজকে আমি নিয়ে এসেছি একটা অ্যাওয়ার্ড উইনিং মুভি। যে মুভিটা বানাতে অনলাইনে শোনা যায় 16 বছর সময় লেগেছে। তো যে মুভিটা বানাতে 16 বছর সময় লাগে, সেটা আসলে একটা মাস্টারপিস সিনেমা হয়। তো আজের গল্প বাদ দিয়ে চলো মুভির গল্প শুরু করা যাক। সিনেমার শুরুতে সৌদি এয়ারপোর্টে দুজন লোককে দেখা যায়, নাজিব আর তার ছোট ভাই হাকিম, যারা কেরালা থেকে কাজের উদ্দেশ্যে সৌদি আরব এসেছে। এয়ারপোর্টে এসে তারা নিজেদের কাফিলকে খুঁজতে থাকে। তখনই তারা দেখতে পায় অন্য এক কাফিল শ্রীলঙ্কার কিছু লোককে তাদের সাথে নিয়ে যাচ্ছে, তাও আবার এসি বাসে করে। তখন নাজিব আর হাকিম ভাবতে থাকে, আমাদের কাফিল এখনো আসছে না। কতক্ষণ অপেক্ষার পর তারা এয়ারপোর্টে কর্মরত এক লোককে গিয়ে অনুরোধ করে যেন সে তার কাফিলকে ফোন করে ডেকে আনে। ফোন করার পর জানা যায় ফোন রিং হচ্ছে ঠিকই, কিন্তু ওপাশ থেকে কেউ রিসিভ করছে না। তখন এয়ারপোর্টের সে লোকটি বলে, আজ তো শুক্রবার, এখানে অনেক ছুটির দিন। চিন্তা করো না, তোমাদের কাফিল হয়তো ছুটির দিনের এই ভিড়ে রাস্তার জ্যামে আটকে আছে। কিছুক্ষণ অপেক্ষা করো, চলে আসবে। এভাবেই নাজিম আর হাকিম অপেক্ষা করতে নিয়ে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকে। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, তবুও তাদের কাফিল আসে না। কিছুক্ষণ পর তারা দুজন দেখতে পায় এক ধনী শেখ এয়ারপোর্টে এসে কোনো একজনকে খুঁজছে। ওই শেখকে দেখে তারা ভাবে হয়তো এটাই তাদের কাফিল। তখন সেই শেখ তাদের কাছে এসে আরবিতে কিছু বলতে থাকে দুজনকে। কেরালার সেই দুই ভাই হিন্দি ভালোভাবে বলতে পারে না, আরবি কিভাবে বুঝবে। তারা সেই শেখের সাথে আর কথা বলতে না পেরে তখনই শেষ শেখ চলে যায়। অন্যদিকে তারা দুজন আবার অপেক্ষা করতে থাকে নিজেদের কাফিলের জন্য। কিছুক্ষণ পর সেই শেখ আবার তাদের কাছে এসে তাদের পাসপোর্ট আর ভিসা চেক করতে থাকে, আরবিতে কথা বলতে থাকে। ইশারা তাদেরকে শেখের সাথে ট্রাকে আসার জন্য জানায়। এখন হাকিম আর নাজিব ভাবতে থাকে, এটাই হয়তো আমাদের কাফিল। কিন্তু তাদের মনে একটা কথা ঘুরতে থাকে, সেটা হচ্ছে শ্রীলঙ্কার লোকদের তো এসি বাসে নিয়ে গেল, আমাদেরকে এই ভাঙাচোরা ট্রাকে করে নিয়ে যাচ্ছে কেন? এই ভাবনা নিয়ে তারা ট্রাকে উঠে বসে। তো এই কাফিল তাদেরকে নিজের জায়গায় নিয়ে যেতে থাকেন। যেতে যেতে নাজিব আর হাকিমকে বলে, আরে ভাই, এসব অপেক্ষার দুশ্চিন্তা, আমার বাসায় কল করতেই ভুলে গেছি, মা হয়তো খুব চিন্তায় আছে। তো হাকিম ওই কাফিলকে গাড়ি থামানোর জন্য বলতে থাকে যে তাদের বাসায় কল করতে হবে, যেন সামনের কোনো একটা জায়গায় গাড়িটি দাঁড় করায়। তখন কাফিল বলতে থাকে, আরে এভাবে লাফালাফি করো না, গাড়ি থেকে পড়ে যাবে, অযথা ঝামেলা করো না। তখনই রাস্তায় সেই গাড়ির পাশ দিয়ে আরেকটা গাড়ি দেখা যায়। সেই গাড়িতে থাকা আরবের লোকেরা কাফিলকে জিজ্ঞেস করে, এই দুজনকে নিয়ে মাঝখানে যাচ্ছ নাকি? কাফিল তখন বলে, আরে না ভাই, ওদের দুজনের শরীর খুব খারাপ হয়েছে, তাই হাসপাতালে নিয়ে যাচ্ছি। এভাবেই কাফিল মিথ্যা বলে সেই লোককে এড়িয়ে যায়। অনেক লম্বা ভ্রমণের পর তাদের দুজনকে এক গহীন মরুভূমিতে নিয়ে আসা হয়। এই মরুভূমি দেখে তারা তো ভীষণ অবাক হয়ে যায়। তারা দুজন কাফিলকে বলে থাকে, আমাদের তো কাজে যাবার কথা ছিল, আপনি আমাদের এই মরুভূমিতে কেন আনলেন? কিন্তু কাফিল তখন তাদের সাথে অন্য এক শেখকে বলতে থাকে, তুমি ছোট ছেলেকে রাখো, আমি কালকে সকালে আসব। তো সেখানে হাকিমকে রেখে কাফিল নাজিবকে তার সাথে গাড়িতে এসে বসতে বলে। তারা দুজন আলাদা হতে চায় না, জবরদস্তি করে রাজীবকে গাড়িতে উঠানো যায়। হাকিম নাজিব দুজন এই চিৎকার করতে থাকে, তারা কোনোভাবে আলাদা হতে চায় না। তখন সে কাফিল নাজিবকে মারধর করে গাড়িতে উঠিয়ে নেয়। হাকিম আর নাজিব দুজনেই খুব অবাক হয়ে যায়। হাকিমকে সেখানে ফেলে নাজিবকে নিয়ে লম্বা সফরের পর কাফিল তাকে অন্য এক শেখের কাছে নিয়ে যায়। কাফিল সেই শেখকে বলে, দেখো, একে তোমার জন্য নিয়ে এসেছি, একে নিজের কাছে রাখো। তখন নাজিব নিজের ভাষাতেই কাফিলকে বলতে চেষ্টা করে আর এখানে আসার কথা আর না, আর তার কাজে যাবার কথা ছিল। নাজিবের ভাষা শুনে সেখানে থাকা হিন্দিভাষী এক লোক বলতে থাকে, আর এখানে কেন এসেছো? তুমি কি জানো এখানে তোমার কাজ কি? তখন নাজিব ইশারায় পানি চেলে সে হিন্দিভাষী লোক এক পানি ট্যাঙ্কি দেখিয়ে দেয়। অনেকক্ষণ যাবত পানি না খেয়ে আছে, তাই সেখানে পানি খেয়ে সে ওই ট্যাঙ্কির পাশে হেলান দিয়ে শুয়ে পড়ে। তখনই এক উট এসে নাজিবের পাশে শব্দ করতে থাকে। উটটাকে দেখে নাজিব খুব ভয় পেয়ে যায়। তারপর নাজিব সেই শেখের তাঁবুর ভেতরে গিয়ে সেখানে শুয়ে পড়ার চেষ্টা করে, কারণ তাঁবুর বাইরে খুব ঠান্ডা ছিল। তারপর ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। আসলে নাজিব তার গ্রামে নদী পারাপারের কাজ করত। সেখানে কাজের সময় নাজিব দেখতে পায় তার এক বন্ধু বিদেশি সিগারেট খাচ্ছে, মানে খুব বন্ধু কোনো আত্মীয় বিদেশে গিয়ে খুব ভালো টাকা কামাচ্ছে। তো নাজিব তার ওই বন্ধুকে জিজ্ঞেস করে, বিদেশে যেতে কেমন খরচ হতে পারে বন্ধু? তখন বলে, 30,000 খরচ হলেই ভিসা এসে পড়বে। তুমি যদি চাও আমি এক লোককে জানি এ সম্পর্কে, তার সাথে আমি তোমাদের কথা বলব। নাজিব তখন বলে, আরে ভাই, আমার কাছে এত টাকা কোত্থেকে আসবে? এত টাকা পেলে তো আমি বাড়ি বেচতে হবে।
তখন তার সে বন্ধু বলে, আরে বেঁচে আর কি দরকার, ঘর বন্ধক রাখো, বিদেশে চলে গেলে 2 মাসের মধ্যেই তোমার সব টাকা উঠে আসবে, তখন সব ধার শোধ করে দিতে পারবে। মানুষের এভাবেই বিদেশ যায়, বিদেশ গিয়ে 2-3 বছর থাকে আর ইন্ডিয়া এসে তারা লাইফ একদম সেট করে। তুমিও যেতে চাইলে আমার সাথে মামাকে আমি জানাবো। তো এরপরে কিছুদিনের মধ্যে নাজিব তার বন্ধু বাড়ি বন্ধক রেখে টাকা জোগাড় করে ফেলে। তারপর সে বন্ধু নাজিবকে তার মামার কাছে নিয়ে আসে। যে লোকদের বিদেশ পাঠায় মানে দালাল, তখন তার মামা বলে মুম্বাই গিয়ে সেখানকার লোকদের 10,000 টাকা দিতে হবে, তুমি কি চিন্তা করো না, তোমার লাইফ সেটেল। তখন অন্য এক সিনে নাজিবের বউকে দেখানো হয়। আসলে নাজিবের বউয়ের 2 ভাই বিদেশে চাকরি করে, অনেক ভালো টাকা আয় করে। তো নাজিব এখন বিদেশ গিয়ে ভালো কিছু টাকা উপার্জন করতে চায়। তখন দেখা যায় রাজীবের বউ আসলে প্রেগনেন্ট ছিল। বিদেশ যাবার খুশিতে নাজিবের বউ আর তার মা খুব ভালো ভালো রান্না করতে থাকে। তখনই সিন বর্তমানে শিফট হয়। তাঁবুর ভেতরে শুয়ে আছে, তখন সেখানে নাজিবকে লাথি মেরে ঘুম থেকে জাগিয়ে দেয়। অনেক রাগ নিয়ে বলতে থাকে, তুমি এই চাকর হয়ে আমার তাঁবুর ভেতরে শোবার সাহস পেলে কিভাবে, যাও বাইরে গিয়ে ঘুমাও। নাজিব অনেক রিকোয়েস্ট করতে থাকে যে বাইরে অনেক ঠান্ডা, সেখানে আমি কোথায় শোবো। তারপর নাজিবকে বাইরে ঘুমাতে হয়। সকালে উঠে নাজিব দেখতে পায় গত রাতে সেই হিন্দি বলা লোকটা ভেড়ার দুধ সংগ্রহ করছে। তখন নাজিব তার কাছে জিজ্ঞেস করে, আপনার নাম কি? লোকটা জবাব দেয়, আমি তো আমার নাম অনেক আগে ভুলে গেছি। তখন সেই লোক নাজিমকে দুধের বাটি দিয়ে হিন্দিতে ওই শেখের কাছে নিয়ে যেতে বললে, নাজিব কেরালার হওয়ায় সে হিন্দি ভাষা ভালোভাবে বুঝতে পারে না, আর সে মনে করতে থাকে এই দুধ তাকে খাওয়ার জন্য বলছে। তাই সে এভাবে সে নিজে দুধ খেতে থাকে। এর থেকে যে হিন্দিভাষী লোক নাজিমকে ধমক দিয়ে বলে, তোমাকে খেতে দেয়নি, ওটা ওই শেখকে দিতে বলেছি। এরপর ভয়ে ভয়ে নাজিব সেই তাঁবুর কাছে গিয়ে শেখকে দুধ দেয়। সে দুধ খাবার পর নাজিব তার ভাষায় শেখকে বোঝাতে চেষ্টা করে তার এখানে আসার কথা ছিল না, সৌদিতে সে একটি ভালো কাজের জন্য এসেছে। এভাবে নাজিব তাকে অনেক বোঝাতে থাকে, এমনকি শেখের পায়ে ধরে কাঁদতে কাঁদতে বলে থাকে, আমাকে এখান থেকে যেতে দিন, আমাকে একটা চাকরি করতে দিন। কিন্তু তখনই সেই শেখ তাকে ধমক দিয়ে বাইরে বের করে দেয়। কিছুক্ষণ পর গতরাতে সেই কাফিল নাজিমদের এখানে আসে। তখন নাজিব এই 2 আরবের লোককে একসাথে বোঝাতে থাকে, আমি এই কাজের জন্য এখানে আসিনি, আপনি আমাকে আমার কাজে নিয়ে যান, চাইলে আপনি আমার এজেন্টের সাথে কথা বলতে পারেন। এসব বলে নাজিব তাদেরকে নিজের এজেন্টের নাম্বার দিতে চেষ্টা করে। তখন সেই কাফিল সেই ফোন নম্বরে কাগজটা নিয়ে ছিঁড়ে ফেলে। তার চোখের সামনে এটা দেখে নাজিব অনেক রাগে আর দুঃখে হতাশায় বলতে থাকে, আরে এটা আপনি কি করলেন? এটাই একমাত্র মাধ্যম ছিল আমাদের ঘরের লোকদের সাথে যোগাযোগ করার। তখন লোক দুটো নাজিমকে পাত্তাই দেয় না। কিছুক্ষণ পর তারা তাঁবুতে গিয়ে রুটি বানিয়ে খেতে থাকে। তারা নাজিবকে ডেকে কাছে আসতে বলে। নাজিব অনেকক্ষণ যাবৎ অভুক্ত ছিল। তাদের কাছে যাবার পর তারা দুজন নাজিবকে একটা রুটি দেয় আর বলতে থাকে, এই রুটির নাম খবুস। তাকে দেখিয়ে দেয় কিভাবে পানিতে ভিজিয়ে এই রুটি খেতে হয়। নাজিব তখন এভাবেই সেই রুটি খেতে থাকে। এরপর নাজিব সেই হিন্দি বলা লোকের কাছে যায়। সেখানে ঘোড়া চড়াচ্ছিল। নাজিব জিজ্ঞাসা করে, ভাইয়া এখানে শহরে যাবার রোড কোন দিকে? এই লোকটি তাকে বলে, রোড তো এখান থেকে অনেক অনেক দূরে, আমি অবশ্য শেষবার অনেক বছর আগে রোড দেখেছিলাম, আর কত বছর ধরে এই মরুভূমিতে আছি তাও আমার সঠিক ধারণা নেই। এরপর দেখা যায় রাতে মরুভূমির সেখানে একটা ভাঙাচোরা পড়ে থাকা গাড়িতে নাজিব শুয়ে শুয়ে ফ্ল্যাশব্যাকের কল্পনা করতে থাকে। নাজিবের বউয়ের স্বপ্ন ছিল নাজিব দেশে গিয়ে অনেক টাকা কামাবে, তাদের ঘর মেরামত করে বড় করা হবে, তখন তাদের সন্তান একটা ভালো মানের স্কুলে পড়াশোনা করতে পারবে। এরপর তারা ছোটখাটো একটা নৌকা কিনে ফেলবে। তারা সব ঠিক করে ফেলেছে যে তাদের সন্তানের কি নাম রাখা হবে। সন্তানের জন্মের পর নাজিব ফিরে আসলে সুখে শান্তিতে বাকি জীবনটা পার করবে দুজন। এভাবেই একদিন নাজিব বিদেশে যাওয়ার দিন চলে আসে। ট্রেনে সবাই নাজিবকে বিদায় জানাতে আসে। এখানে নাজিবের সাথে হাকিমও বসে থাকে। তারপর সিন বর্তমানে আসে। নাজিব একটু আড়ালে গিয়ে ওয়াশরুমের কাছে কাজ সারতে থাকে। তখনই শেখ এসে তাকে লাথি মেরে উঠিয়ে দেয়, তাকে অনেক গালাগালি করতে থাকে। নাজিব বলে, আমি এখানে দোষের কি করলাম, মারছো কেন আমাকে? তখন শেখ তার সাথে পানি ঢেলে দিয়ে চলে যায়। তখন হিন্দি বলা সেই লোকটা বলতে থাকে, আরে সে পানি কিনে নিয়ে আসে, এভাবে খরচ করলে তো সে রাগ জেগে যাবেই। তারপর নাজিব বলে, তাহলে আমি কি দিয়ে দেবো? হিন্দিভাষী লোক তাকে বলে, আরে মাটি দিয়ে কাজ সেরে নাও। নাজিব অনেক লজ্জা পায়। কিছুক্ষণ পর টাঙ্কিতে পানি ভরতে এক লোক আসে। নাজিব তার কাছেও সাহায্য চায়, যেন সে এই লোকটাকে তার সাথে করে শহরে নিয়ে যায়। তখনই শেখ এসে নাজিবকে অনেক ধমকাতে থাকে, তুমি লোকদের সাথে কি কথা বলছো? তখন নাজিবকে মারধর করতে থাকে। শেখ বেল্ট দিয়ে মারতে থাকে নাজিবকে। নাজিব যখন বাধা দেওয়ার চেষ্টা করে, সে তার বন্দুক দিয়ে আসে আর গুলি করার ভয় দেখিয়ে চলে যায়। এরপর মাটিতে শুয়ে নাজিব ফ্ল্যাশব্যাকে আবারও কল্পনা করতে থাকে।
যখন নিজেদের দেশে নিজের গ্রামে ছিল তখন সেখানে পানির কোনো কমতি ছিল না। তখন সে নদীর পানিতে স্ত্রীর সঙ্গে সুন্দর কিছু মুহূর্তের কথা কল্পনা করতে থাকে। এরই মধ্যে শেখ এসে তাকে ডেকে তুলে দুধ সংগ্রহ করতে বলে। নাজিব তখন জানে যে সে ভেড়া থেকে দুধ সংগ্রহ করতে জানে না। তখন বাধ্য হয়ে নাজিব দু হাতে চেষ্টা করে ভেড়া থেকে। নাজিব ব্যর্থ হয় আর শেখ তাকে লাথি মারে। তারপর শেখাতে শুরু করে কীভাবে ভেড়া থেকে দুধ ঢুকাতে হয়। তারপর নাজিব অনেক কষ্টে ভেড়া থেকে দুধ দোহাতে সক্ষম হয়। এরপর নাজিব ভেড়া চড়ানো শুরু করে মরুভূমিতে। এরই মাঝে দুটো ভেড়া একে অপরের সাথে লড়াই শুরু করে। তো নাজিব তাদের মারামারি থামাতে গেলে ভেড়ারা নাজিবের কোমরে আঘাত করে। এছাড়া নাদিম অনেক ব্যথায় মাটিতে শুয়ে পড়ে। তখন সেখানে শেখ এসে গুলি করলে ভেড়াগুলো দূরে সরে যায়। নাজিব সেখানে বলে, আমাকে এখন হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। শেখ তখন বলে, বাহানা বাদ দাও আর কাজ করা শুরু করে দাও। তখন নাজিব উঠে বসে আর অনেক অনেক ভেড়া চারপাশ থেকে ভেবে করে নাজিমকে যেন মোটিভেট করে থাকে। দেখতে দেখতে অনেকদিন পার হয়ে যায়। একদিন গাড়ির আয়না নাজিব নিজেদের চেহারা দেখে নিজে অবাক হয়ে যায়। আর তার চেহারা একদম পাল্টে গেছে, কালো হয়ে গেছে, মুখের রং দাড়ি সব অনেক বড় বড় হয়ে গেছে। তখন শেখ এসে তাকে বলে, কি দেখছো? আয়না নিজের সৌন্দর্য। তখন নাজিব আয়না ভেঙে তার একটা টুকরো নিয়ে দাড়ি কাটার চেষ্টা করে, কিন্তু দাড়ি কাটা তো সম্ভব না আয়না দিয়ে। নাজিব তখন অনেক কষ্টে কান্না করতে করতে তার মাকে স্মরণ করে, মা, এসব আমার দ্বারা সম্ভব হচ্ছে না আর আমি ফিরে আসতে চাই। নাজিব তখন উঁচু পাহাড়ের চূড়ায় উঠে আত্মহত্যা করার উদ্দেশ্যে। তো তার উপর থেকে সে দেখতে পায় কিছু শোকর একটা মরদেহ গাছে। তখন নিচে গিয়ে দেখতে পায় এটা সেই হিন্দিভাষী লোক মৃতদেহ। সে ভেবে নিচ থেকে লাফ দিয়ে আমারও একই পরিণত হতো। পরের দিন সিনে দেখা যায় নাজিবকে কিছু আচার খেতে দেওয়া হয়েছে। আচারের গন্ধ শুকে নাজিবের মনে পড়ে যায় তার পরিবারের কথা। একদিন নাজিব ভেড়া চড়াতে চড়াতে সেই মরুভূমি থেকে পালাতে চেষ্টা করে। তখনই শেখ তাকে উট নিয়ে এসে ধরে ফেলে। বলো দিয়ে মেরে সে নাজিবের পা ভেঙে ফেলে। নাজিব ব্যথায় শুয়ে পড়ে। তারপর রাতে তাকে এক জায়গায় বেঁধে রাখা হয়। পানি পর্যন্ত দেওয়া হয় না। অনেক রাতে খুব কষ্টে হাতের বাঁধন খুলে নাজিব পানি খেতে থাকে, একদম জন্তুর মতো করে। একদিন ভেড়া চড়ানোর সময় নাজিব আকাশে অনেক কালো ধোঁয়া দেখতে পায়। দেখতে দেখতে ভীষণ মরু ঝড় শুরু হয়ে যায়। নাজিব তার ভেড়ার দল নিয়ে একটা গুহায় আশ্রয় নেয়। সেখানে বসে শুকনো রুটি খেতে থাকে। তখন সেই গুহার ভেতরে অদ্ভুত আওয়াজ শুনতে পায় নাজিব। সে আওয়াজের উৎস কোথায় খুঁজতে গিয়ে সে গুহার উপর দিয়ে বেরোনোর পথ দেখতে পায়। সেই পথ দিয়ে পাহাড়ের অন্য পারে পৌঁছায়। সেখানে গিয়ে নাজিব দূরে একজন লোককে দেখতে পায়। নাজিব কাছে গিয়ে জিজ্ঞেস করে, কে তুমি ভাই? তখন নাজিব দেখতে পায় এটা আর কেউ নয়, তার ভাই হাকিম। দুজন এতদিন পর মিলিত হয়ে নাজিব আর হাকিম একে অপরকে জড়িয়ে ধরে। হাকিম বলে, ভাইয়া, এখানে অনেক কষ্টের কাজ করতে হয়, চলো আমরা পালিয়ে যাই। নাজিব তখন বলে, এখান থেকে পালানোর পথ নেই, অনেক বিশাল মরুভূমি। হাকিম তখন বলে, ভাইয়া, তোমায় পেয়ে গেছি, আর কোনো ভয় নেই। এরপর হাকিমের শেখ চলে আসায় তাড়াতাড়ি করে সে অন্যদিকে চলে যায়। পরের দিন নাজিবকে কাজের সময় আবার দূরে হাকিমে দেখতে পায়। হাকিম নাজিবের জন্য কিছু লিখে কাগজের টুকরা ফেলে রেখে যায়। নাজিব ভাঙা পায়ে ঘুরতে ঘুরতে সেই কাগজ নিয়ে গেলে হাওয়ায় কাগজ উঠতে থাকে। বহু কষ্টে তবুও কাগজটা সে ধরতে পারে। নাজিব সে দেখতে পায় সেখানে হাকিম লিখেছে, ভাইয়া, আমি যেখানে আছি সেখানে আফ্রিকান এক লোকও আমার সাথে কাজ করে, নাম ইব্রাহিম। সে এখানকার সব রাস্তাঘাট চেনে। চলুন তাকে গিয়ে আমরা এসব কথা বলি। সে আমাদেরকে সাহায্য করতে পারলে এখান থেকে আমরা পালাতে পারবো। পরের দিন নাজিম, হাকিম আর ইব্রাহিম দেখা করে এক জায়গায়। ইব্রাহিম জানায়, কিছুদিন পর বড় শেখের মেয়ের বিয়ে, আমরা চাইলে সেদিন একসাথে কিছু কাজ করতে পারি। এটাই সুযোগ, আমাদেরকে পালাতেই হবে। তো সবাই রাজি হয়, সেদিনই পালাবে তারা। এরপর বড় শেখের মেয়ের বিয়ের দিন চলে আসে। ভেড়া বিক্রি গুছিয়ে শহরের দিকে চলে যায় শেখ। নাজিবের শেখ যাবার পর সে নিজের সব জামা কাপড় খুলে সেই টাঙ্গির কাছে গিয়ে গোসল করতে থাকে। অনেক মাস হয়ে গেছে গোসল করা হয়নি। তারপর সে তার পুরনো প্যান্ট শার্ট পরতে থাকে। দেখা যায় প্যান্ট তার কোমরে আটছে না, এতটা শুকিয়ে গেছে। সে তার রশি দিয়ে বেল্টের মতো করে কোমরে বেঁধে তারপর সে বাকরিকে বিদায় দিয়ে তারা তিনজন বেরিয়ে পড়ে পালানোর জন্য। রাতের বেলা তারা পথের মাঝে খুব তৃষ্ণার্ত হয়ে যায়। তখন কাছের এক তাঁবুতে গিয়ে ইব্রাহিম পানি পেতে চেষ্টা করে। তখন তাঁবুতে শেখ ইব্রাহিমকে দেখে সে তিনজনের উপরে গুলি চালাতে শুরু করে। জীবন বাঁচাতে তারা সবাই দৌড়াতে থাকে। এরপর সকাল হলে তারা দেখতে পায় একটা মরুভূমির মধ্যে তারা হারিয়ে গেছে। ইব্রাহিম বুঝতে পারে না কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে। কিছু দূর আসার পর তিনজন এক জায়গায় একসাথে নামাজ পড়তে থাকে। এমন সময় কিছু বিষাক্ত সাপ আক্রমণ করে নাজিবকে, আর নাজিবের সেখানে ফেসে যায়। এবার ইব্রাহিম তাকে নাড়াচাড়া না করে দাঁড়িয়ে থাকতে বলে সাপ চলে যায়। তখন ইব্রাহিম নাজিবকে সেখান থেকে সরিয়ে নেয়। এরপর দেখা যায় নাজিবের পা মরুভূমির বালুতে চলে আসে। অনেক জখম হয়ে গেছে, কারণ তার পায়ে কোনো জুতা ছিল না। ইব্রাহিম নিজের কোট খুলে নাজিবের পায়ে জুতার মতো করে পেঁচিয়ে দেয়। তিনজনের কষ্টের সময় একসাথে চলা, একে অপরকে সাহায্য করা, এই সিনগুলো সত্যিই খুব
ইমোশনাল ছিল। চলতে চলতে পানির অভাবে হাকিমের মৃত্যু হয়ে যায়। ইব্রাহিম অনেক কষ্টে কান্না করতে থাকে। তখন ইব্রাহিম দেখতে পায় বিশাল ঘূর্ণিঝড় এগিয়ে আসছে তাদের দিকে। তারা কোনো মতে ঝড় থেকে পালিয়ে এসে দেখতে পায় ঝড়ে হাকিমের লাশ হারিয়ে গেছে তাদের কাছ থেকে। পরের দিন ইব্রাহিম আর নাজিব দুজন আবার পথ চলা শুরু করে। দেখা যায় ইব্রাহিম নিস্তেজ হয়ে চলার শক্তি হারিয়ে ফেলেছে। কিছু দূর গিয়ে নাজির দূরে একটা পানির পুকুর দেখতে পায়। সে সেই দিকে যাবার চেষ্টা করলে ইব্রাহিম তাকে বাধা দেয়, ভাবে হয়তো বিষাক্ত হবে সেই পুকুরের পানি। তখন ইব্রাহিম তাকে কাপড় মুখে দিয়ে তৃষ্ণা বলতে বলে। সেখানে ইব্রাহিম একটা কাঁচের বোতল খুঁজে পায়। সে বোতলের মুখ দিয়ে শীষ বাজালে বহু দূর থেকে প্রতিধ্বনি শুনতে পায়। তখন সে বুঝতে পারে কোন দিক দিয়ে এগিয়ে যাচ্ছে তারা দুজন আবার চলা শুরু করে। তারপর রাত হলে এক জায়গায় তারা ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে নাজিব দেখতে পায় তার আশেপাশে ইব্রাহিম নেই, সে সেখান থেকে চলে গেছে। নাজিব দেখতে পায় ইব্রাহিম তার জন্য এক বোতল পানি সেই কাচের বোতলে করে রেখে গেছে। সেই পানি খেয়ে নাজিব আবার চলতে শুরু করে। এভাবে দুদিন পথ চলার পর নাজিব একটা গাড়ি রাস্তা দেখতে পায়। অনেক কষ্টে সে রাস্তার পাশে সে গাড়ির কাছে লিফট চাইতে থাকে, কেউ লিফট দেয় না। অনেক অপেক্ষার পর এক শেখ তার গাড়িতে নাজিবকে লিফট দেয়। সেই শেখের সাথে নাজিব শহরে গিয়ে পৌঁছায়। শহরে পৌঁছে নাজিব সাথে ভারতের এক লোকের সাথে দেখা হয়। সেই ভারতীয় লোক নাজিমকে চুলদাড়ি কাটার জন্য নিয়ে যায়, নাজিবের চিকিৎসার ব্যবস্থা করে। নাজিব সেই লোককে তার সব কাহিনী জানায়। তারপর ভারতীয় লোকটা নাজিবের বাড়িতে লোকদের ফোন করে পরিবারের সাথে কথা বলার সুযোগ করে দেয়। প্রায় 4 বছর পর নাজিব তার স্ত্রীর সাথে কথা বলছে। এরপর সে নাজিবকে ভারতীয় পুলিশের কাছে নিয়ে যায়, কারণ তার কাছে আকামা ছিল না। নাজিবের মতো লোকদের সৌদি আরবের সরকার পুনরায় তার দেশে পাঠাতে চায়। তো নাজিবের দেশে পাঠাবার ব্যবস্থা চলতে থাকে। সে পুলিশ স্টেশনের দেয়ালে নাজিব ইব্রাহিমের ছবি দেখতে পায়। হয়তো ইব্রাহিম হারিয়ে গেছে অথবা মারা গেছে। পরের দিন জেলে নাজিব ও তার মতো আর অনেক লোক দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদেরকে দেখানোর জন্য কিছু কাফিল সেখানে আসে। সেখানে একজন কাফিল এক লোককে মারধর করতে থাকে, তারপর তাদের সাথে নিয়ে চলে যায়। কিছু লোক তো এমনই থাকে কাজ ছেড়ে পালিয়ে এসেছে। তাদেরকে কাফিলদের হাতে তুলে দিতে পুলিশ সব কাফিলদের খবর দিয়েছে। সেখানে নাজিবের ওই কাফিলকেও নাজিব দেখতে পায়। নিশ্চয় ভয়ানক সেই কাফিল। নাজিব তখন ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে লুকাতে চেষ্টা করে, কিন্তু কাফিল নাজিবকে দেখেই চিনে ফেলে। তখন সেই কাফিল নাজিবের কাছে এসে বলে, আমি তো তোমার কাফিল নই, আমি যদি তোমার কাফিল হতাম তাহলে তো তোমাকে মেরে ধরে নিয়ে যেতাম। তখন নাজিব বুঝতে পারে যে তাকে ধোঁকা দেওয়া হয়েছে। নাজিব তখন হতাশায় লুটিয়ে পড়ে। বেচারা অনেক কান্নাকাটি করতে থাকে। এরপর 3 মাস জেল থাকার পর নাজিব নিজ দেশে ফেরার অনুমতি পায়। নাজিবের সাথে আরও কিছু লোককে সৌদি সরকার তাদের দেশে ভারতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। নাজিব তখন গ্লানি নিয়ে মনে মনে তার স্ত্রীর উদ্দেশ্যে বলে থাকে, বিদেশ থেকে মানুষ তার পরিবারের জন্য কত কিছু নিয়ে বাড়ি ফেরে, কিন্তু সাহেলা আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নেই। আমার কাছে একটা জিনিস আছে, আর তা হলো আমার সময় আর বয়স আর আমার অভিজ্ঞতা। আমি শুধু এটাই তোমাকে আমার সন্তানকে দিতে পারবো। আর এখানেই মুভিটি শেষ হয়। এই মুভির গল্প শুধু নাজিমের গল্পই না, এটা সকল প্রবাসীদের গল্প। নিজ দেশ ছেড়ে একটু ভালো থাকার আশায় প্রবাসী গিয়ে সব হারিয়ে নিঃস্ব হওয়া প্রতিটি ব্যক্তির দুঃখ ও যন্ত্রণার গল্প। তো বন্ধুরা, এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর তোমরা যে মুভির এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাও। তো পরবর্তী ভিডিও আপলোড দেওয়া পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।